This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরান, আর তেল আবিবের আকাশে একের পর এক মিসাইল হামলা চলছে। সেখানকার পরিস্থিতি আপনারা কি বুঝছেন, কি দেখছেন, সেটা প্রত্যক্ষ কারা করছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন এমনই একজন আটকে পড়া ভারতীয়, যিনি তেল আবিবে আছেন, আর তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। অনিরুদ্ধ বেরা, গবেষক, তিনি তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলে আছেন, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। অনিরুদ্ধ বাবু, খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছেন আপনারা এই মুহূর্তে, একটু বলুন, কারণ রাতভর বোমা বর্ষণ হয়েছে, ঠিক কি পরিস্থিতির মধ্যে এখন আপনারা আছেন? এখন এই মুহূর্তে যদি দেখা যায় তো আমরা একটু সেফ কন্ডিশনে আছি, কিন্তু সারা রাত ধরে আমাদের কোনো রকম ভাবে ঘুম হয়নি এবং এখানের রাত্রি 1টা থেকে 4টে পর্যন্ত আমরা একটা আতঙ্কেই কাটিয়েছি যে কখন ইরানের মিসাইল আসবে। তো আমরা সবসময় একটা অ্যালার্ট মোডে সবসময় থাকতে হচ্ছে, কেননা আমাদের কাছে যথেষ্ট সময় থাকে না যে আমরা উঠে বসে রেডি হয়ে যাব কোথাও, কিন্তু জাস্ট আমাদের কাছে 90 সেকেন্ড থেকে 5 মিনিট বা 10 মিনিট কখনো কখনো এইরকম একটা টাইম প্যানেল আমাদেরকে দেওয়া থাকে। তার মধ্যে আমাদেরকে দৌড়ে শেল্টারের মধ্যে যেতে হয়, বম প্রোটেকশন শেল্টারের মধ্যে। তো এই জন্য আমাদের এখন পুরো ঘুমহীন রাত চলছে। আমিও নিজে এই মুহূর্তে ক্লান্ত, আমি আমার অর্ধেক ব্রেন ফাংশনালিটি নিয়ে বসে আছি এখন। আপনার কি যোগাযোগ হচ্ছে বাড়ির সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে কন্টিনিউয়াস আমার বাড়ির সঙ্গে যোগাযোগ হচ্ছে। ওনারা টেন্সড, কিন্তু একটা স্বস্তির হাওয়া আছে এই জায়গাতে যে আমাদের কাছে বম শেল্টার আছে, ইসরায়েলের কাছে একটা ভালো প্রোটেকশন এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যার জন্য আমরা ভরসা রাখতে পারি। কিন্তু কতটা রাখতে পারি এখন মুহূর্তে শিওর না, কেননা কিছু মিসাইল তেল আবিবের জমিতে পড়েছে এবং আশেপাশের জমিতেও পড়েছে, এটা জানা গিয়েছে। তো আমরা এখন সতর্কে আছি, বাট কিন্তু আতঙ্কেও আছি। অনিরুদ্ধবাবু, এমন একটা পরিস্থিতি যেটা আমরা কল্পনা করতে পারছি না, আপনি সেই পরিস্থিতির মধ্যে আছেন। একটু অনেক ধরনের ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি যে বোমা পড়ছে, তৈল শোধনাগারগুলোতে বোমা পড়ছে, মানুষ ছুটে যাচ্ছেন, বাংকারের মধ্যে আছেন, আমরা এই সমস্তগুলো বলছি, ছবিগুলোও দেখছি, কিন্তু আপনি ওখানে বসে আছেন। একটু চারপাশের অবস্থা কি, আপনারা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছেন, কাজ করছেন কিনা, চারপাশে সাধারণ মানুষের অবস্থা একটু যদি বলেন আমাদের, তাহলে আমরা আরো বেশি বুঝতে পারবো সেখানকার পরিস্থিতি। তো আমাদের যে ইউনিভার্সিটি আপনার ধরুন ক্লোজ করা আছে আগের সপ্তাহ থেকে, শুক্রবার থেকে আমাদের ইউনিভার্সিটির থেকে নোটিশ জারি হয়ে আছে যে আমরা ইউনিভার্সিটি এই মুহূর্তে যাওয়া উচিত নয়, যদি না কোনো রকম আপৎকালীন কোনো পরিস্থিতি না থাকে, ল্যাবে এক্সট্রিম কোনো না কাজ থাকে, তাহলে আমাদেরকে এখানে বসে থাকতে বলা হয়েছে। এবং যাবতীয় ওয়েব সিস্টেম তৈরি করা হয়েছে যাতে আমরা রেজিস্টার করে যেতে পারি। তো এই মুহূর্তে এটা আমাদের কাছে নোটিশ আছে যে যদি খুব জরুরি না হয় তাহলে আমাদের ইউনিভার্সিটির ভেতরে না যাওয়াই উচিত, এবং আমাদেরকে যে ইউনিভার্সিটির ডম ক্যাম্পাস যে আছে তার পাশাপাশি থাকতে বলা হয়েছে। টেল আবিবেও বেশি না ঘুরতে মানা করা আছে, আমাদের ট্রাভেল অ্যাডভাইজারি জারি আছে। তো এবং এমন জায়গায় আমাদেরকে যাওয়া আমরা যেতে পারি যেখানে আমরা অ্যাটলিস্ট 1.5 মিনিটের মধ্যে আমরা শেল্টারকে অ্যাক্সেস করতে পারি। তো আমাদেরকে এই 3-4টে জিনিসকে মেনটেন করে চলতে হচ্ছে। আমরা প্রত্যেকেই টেরিফাইড আছি এবং আমাদের পক্ষে এই মুহূর্তে আমরা নিজেদের পড়াশোনার জায়গা ছেড়ে বা থাকার জায়গা ছেড়ে বিশেষ কোনো দূরত্ব যেতে পারছি না, কেননা আমাদের মধ্যে একটা টেরিফাইড অবস্থায় আমরা আছি। এবং আমি আশা করছি যে পরবর্তী সময়টা শুধরে যাবে, কিন্তু এই মুহূর্তে আমরা জাস্ট ঘুমোচ্ছিও না, জেগে আছি। আমাদের স্লিপ সাইকেল পুরো চেঞ্জ হয়ে গেছে। তো কিন্তু জাস্ট এখন আমাদের কাছে সেফটিটা প্রায়োরিটি, ইভেন ইসরায়েলি গভর্নমেন্টের কাছেও সিভিলিয়ানসদের সেফটিটা প্রথম প্রায়োরিটি।
এবং প্রত্যেকটা মানুষই এখন টেরিফাইড। অনিরুদ্ধবাবু, আমরা আপনার সঙ্গে লাগাতার কথা বলছি, একটু পরিস্থিতিটা আপনার চোখে কিরকম রয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করছি, কারণ লাগাতার আমাদের কাছে ছবি আসছে, বড় বড় বিল্ডিংয়ে বোমা পড়ছে। আমরাও খুব সন্ত্রস্ত, যেখানে ভারতীয়রা আছেন ওখানে পড়াশোনা করেন, আপনারা গবেষণা করেন, আপনাদের জন্য আমাদেরও চিন্তা। সেক্ষেত্রে আপনারা উদ্বিগ্ন, আপনাদের পুরো জীবনচক্রটা বদলে গিয়েছে এটা আপনারা বলছেন। আর যে ছবিগুলো এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলো ভয় ধরাচ্ছে। দেখুন, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত, তার মধ্যে একাধিক বিষয় জড়িয়ে রয়েছে, অনেক কিছু নিয়ে আলোচনা চলছে, কিন্তু সাধারণ নাগরিকদের অবস্থা দু দেশেই একই রয়েছে। আর যেখানে এই দু দেশেই বহু ভারতীয় আছেন যারা হয় পড়াশোনা করছেন, নাই কোনো কাজে যুক্ত আছেন, গবেষণা করছেন, তো সেই সমস্ত মানুষদের তরফ থেকে তাদের প্রতিক্রিয়া, তাদের মনটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন অনিরুদ্ধ বাবু, অনিরুদ্ধ বেরা, একজন গবেষক, তেল আবিবে তিনি আছেন, তিনি কথা বলছেন এই মুহূর্তে সরাসরি। আর তার সঙ্গেই আমরা কথা বলে একটু চারপাশটা দেখারও চেষ্টা করছি যে কি অবস্থা। ইরানে আটকে পড়েছেন বাঙালি ফাল্গুনী দে। আজারবাইজান বর্ডারে পৌঁছলেও বাড়ি কিভাবে ফিরবেন তা নিয়ে তিনি দুশ্চিন্তা ব্যক্ত করছেন। কি বলেছেন তিনি শুনুন। আমরা অবশেষে আস্ত্রা বর্ডার টার্মিনালে এসে পৌঁছেছি। ভারতীয়রা এমবাসির সূত্র ধরে যখন আমরা চেষ্টা করছি তখন আমাদেরকে বলা হচ্ছে যে পাসকোড লাগবে, অর্থাৎ মাইগ্রেশন কোড, পেডেস্ট্রিয়ান পেরোতে গেলে। তো সেই আবেদন করা হয়েছে এবং তারা বলছে মিনিমাম 15 দিন লাগবে। কিন্তু এইখানে এসে যদি 15 দিন অপেক্ষা করতে হয় তাহলে তো ভয়ঙ্কর পরিস্থিতি। একই টাকা পয়সার ক্রাঞ্চ, কোথা থেকে এইভাবে করা সম্ভব আমি জানি না। 8-10 ঘন্টা ট্রাভেল করে যদি আমরা আর্মেনিয়া বর্ডার যেতে পারি তার অপশনগুলো ভাবতে হচ্ছে। তার কি যাওয়া সম্ভব নয়, কারণ ইন্ডিয়ার সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ভালো নয়। ফলে এখানে আইদার আমাকে আজারবাইজান ক্র্যাক করতে হবে অথবা ফিজিবল অল্টারনেটিভ হিসেবে আমাকে আর্মেনিয়া যেতে হবে। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, যেখান থেকে বলা যাচ্ছে না যে আমি কবে ইন্ডিয়া ফিরতে পারবো। এই ওয়ার জোন বা এই যে পরিস্থিতি যেখানে তৈরি হয়েছে, যে সমস্ত জায়গায় কনফ্লিক্ট জোন, সেখানে যারা ভারতীয়রা আটকে পড়েছেন তাদের পরিস্থিতি আপনারা সরাসরি তাদের মুখ থেকে শুনছেন। আরও একটা পরিবারের কথা আপনাদের শোনাবো, তারাও দুশ্চিন্তায়, তাদের ছেলে ইরানে আছে। শাকচুরার এই পরিবার তাদের ইরানে থাকা ছেলের জন্য খুবই চিন্তিত। 2 বছর ধরে ইরানের কোম শহরে তিনি বসবাস করছেন। যুদ্ধের জেরে বিপাকে পড়েছে সৈয়দ বাকির। এয়ার স্পেস বন্ধ হয়ে যাওয়ায় বাড়িও ফিরতে পারছেন না, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের, কারণ ছেলের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। সেই জন্য মুখ্যমন্ত্রীর কাছে দেশে ফেরানোর আর্জি জানানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারা আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরে জানিয়েছেন এক সাংসদ স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করছেন বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক। বাড়ি আসার ওর টিকিট ছিল, এমনি নর্মাল টিকিট কাটা ছিল 20 তারিখে 20 জন বাড়ি আসবে, কিন্তু ওখানকার এয়ার স্পেস বন্ধ হয়ে গিয়েছে। সেই জন্যে ও মানে টোটাল আসতে পারছে না। এমবাসির লোকজন ওদের সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট কখনো হচ্ছে কখনো হচ্ছে না। তাই নিয়ে গতকালকেও ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল, খুব চিন্তায় আছে। আমার কাছে জিজ্ঞাসা করছিল কি করব, কি হবে। আমরা খুব দুঃখিত আছি, আমাদের ছেলেকে বাড়ি ফিরিয়ে দাও, ফিরিয়ে দেওয়া হোক। খুব চিন্তায় আছে। এটা জানার পর, ফেসবুক থেকে দেখার পর আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে এটাকে দৃষ্টি আকর্ষণ করেছি। ওখান থেকে আমাদের একজন মাননীয় এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। তারা সেটা স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলে যাতে সাহায্য করার চেষ্টা করবে। দেখুন, চিন্তিত পরিবার আর তার সঙ্গে সঙ্গে চিন্তা যারা সেখানে রয়েছে। আমাদের সঙ্গে অনিরুদ্ধ বেরা আছেন, তেল আবিবে, তিনি গবেষক। সরাসরি অনিরুদ্ধ বাবুর কাছে যাব। অনিরুদ্ধ বাবু, আপনার কাছ থেকে আমরা একটু পরিস্থিতিটা আঁচ নেওয়ার চেষ্টা করছিলাম যে কি পরিস্থিতির মধ্যে আপনারা আটকে পড়েছেন। একটু চারপাশটা একটু দেখাতে পারবেন প্লিজ? এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারি যে এখানে জিনিসপত্র মানে ঠিকঠাক। এই মুহূর্তে আমাদেরকে জাস্ট অ্যালার্ট থাকতে হচ্ছে যে কখন যদি কোনোভাবে যদি অ্যালার্ম বাজে আমাদেরকে দৌড়ে যেতে হয়। কিন্তু তাছাড়া এখানে আমরা এই মুহূর্তে জাস্ট দুশ্চিন্তাতে আছি যে যদি কোনোভাবে কিছু হয়ে যায়।
কিন্তু আমরা চারিদিকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রচুর মিস ইনফরমেশন ছড়াচ্ছে, যেহেতু আমাদের বাড়ির মা বাবারা এই জিনিসটাকে নিয়ে এখনো মানে ডিজিটাইজড ভার্সনে তারা অতটা বেশি পরিপক্ক নয়। তো তারা বহুত ডক্টর ভিডিও বা এআই ডিপফেক ভিডিও দেখে তারা অত্যন্ত ভয়ার্ত আছেন। তো আমি সেখান থেকে বলতে চাই যে তেল আভিভে বহুত জিনিস ধ্বংস হয়েছে, কিন্তু তার মানে আমরা ঠিক আছি, কিন্তু আমরা দুশ্চিন্তাতে আছি। যে কোনো সময় অ্যালার্ম বাজতে পারে আমাদের। অনিরুদ্ধ, আপনি বাড়ি ফিরতে চান? দূতাবাসের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন? এই মুহূর্তে মানে সিচুয়েশন যে জায়গায় আছে, আমরা মানে বাড়ি ফেরার কথা অনেকেই ভাবছি না। যদি এর থেকে সিচুয়েশন খারাপ হয় তো আমাদেরকে বাড়ি ফেরার কথা ভাবতে হতে পারে। বাট এই মুহূর্তে যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? কোনো অফিশিয়ালস কেউ যোগাযোগ করেছেন আপনাদের সঙ্গে? নো, এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি। আমাদের থেকে নথি নিয়ে রাখা হয়েছে, যদি জরুরি অবস্থার সূচনা হয়ে যায় বা খুব আমাদের স্টুডেন্টদের বা কোনো ইন্ডিয়ানদের খুবই খারাপ অবস্থা হয়ে ওঠে, আমি আশা করি ভারতীয় গভর্নমেন্ট আমাদের কথা ভাববে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আপনি এই পরিস্থিতির মধ্যেও আপনাদের সঙ্গে কথা বললেন, সেখানকার পরিস্থিতি একেবারে আপনারা শুনলেন। একজন ভারতীয় গবেষক, তিনি তেল আভিভে আছেন, সেখানকার পরিস্থিতি তিনি কি বুঝছেন, কি দেখছেন আমাদের সঙ্গে ভাগ করলেন। আর এবার আমেরিকাকে সরাসরি হুমকি দিচ্ছে ইরান। ইসরায়েলের থেকে মার্কিন সেনাঘাঁটিকে টার্গেট করা সহজ। আমেরিকা হামলা চালালে ফল ভুগতে হবে। 50,000 তাঁবু তৈরি রাখুক মার্কিন সেনা, হুঙ্কার ইরানের ন্যাশনাল সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যানের। আমেরিকা সেনাঘাঁটি টার্গেট করছে ইরান। 48 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে তেহরান, দাবি মার্কিন সংবাদ মাধ্যমের। দেখুন, একদিকে ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত হুমকি হুঁশিয়ারি দিচ্ছে ইরানকে, এবার ইরান পাল্টা হুঁশিয়ারি আমেরিকাকে দিচ্ছে। ইসরায়েলের থেকে মার্কিন সেনাঘাঁটিকে টার্গেট করা সহজ। আমেরিকা হামলা চালালে ফল ভুগতে হবে। 50,000 তাঁবু তৈরি রাখুক মার্কিন সেনা, হুঙ্কার ইরানের ন্যাশনাল সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যানের। দীপ আমাদের প্রতিনিধি নিয়ে আরো জানাচ্ছেন। দীপ, এবার সরাসরি ইরান পাল্টা হুমকি দিচ্ছে আমেরিকাকে, একদম কোনোভাবেই পিছু হচ্ছে না ইরান, এটা পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, এটাই মুহূর্তের এই যুদ্ধের সব থেকে বড় আপডেট, কারণ আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগে সরাসরি বলেছিলেন যে আর কোনো শান্তি চুক্তি, কোনো যুদ্ধবিরতি নয়, তিনি চান একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ। আর তারপরে কিন্তু ইরানের তরফ থেকে যে হুঁশিয়ারি এলো, সেই হুঁশিয়ারির ভাষা কিন্তু আরও তীব্র হলো, যেখানে বলা হচ্ছে যে ইসরায়েলে হামলা করার থেকে মার্কিন সেনাঘাঁটিকে টার্গেট করা সহজ হবে। দেখো, ইরানি সেনা বা ইরানের সেনার তরফ থেকে এই বক্তব্য কিন্তু শুধুমাত্র হাওয়ায় ভাসিয়ে দেওয়া নয়, বুঝতে হবে মধ্যপ্রাচ্যে কিন্তু ইরানকে ঘিরে, মানে ইরান এবং ইসরায়েলের মাঝখানে যে কটা দেশ আছে তার মধ্যে অধিকাংশ দেশেই কিন্তু বেশ কয়েকটা মার্কিন সেনাঘাঁটি রয়েছে, যেগুলো পরিস্থিতির আরও অবনতি হলে অ্যাক্টিভেট করতে পারে। এমনটাই কিন্তু মার্কিন সেনাও তাদের হোয়াইট হাউসেও কিন্তু সেই বৈঠকে এই আলোচনা বারবার উঠে এসেছে। এবার ইরান যে কথাটা সরাসরি বলল যে ইসরায়েলকে টার্গেট করার থেকে মার্কিন সেনাঘাঁটিগুলো, যেগুলো ইরানকে ঘিরে যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো রয়েছে বা ইরান এবং ইসরায়েলের মাঝখানে যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো রয়েছে, সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা ইরানের পক্ষে অনেক সহজ। তার কারণ ইরান থেকে কোনো ব্যালিস্টিক মিসাইল যদি ইসরায়েলে হামলা চালাতে হয় তাহলে তাকে কয়েক হাজার কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয়। কিন্তু তার আগেই মাঝে এমন অনেকগুলো দেশ পড়ে, ধরো জর্ডান ইসরায়েলের ইসরায়েলের একটা বন্ধু দেশ। জর্ডানের আকাশ ইসরায়েল অনেক সময় নানা কাজে ব্যবহার করেছে। জর্ডানে যে ইউএস বেস রয়েছে, তার মানে কোথাও যদি ইরানকে অ্যাটাক করতে হয় তাহলে কিন্তু জর্ডানের ইউএস বেসে অ্যাটাক করা টেকনিক্যালি ইরানের পক্ষে অনেক সহজ হবে, কারণ তার ব্যালিস্টিক মিসাইলকে অনেক আগেই আঘাত করতে পারবে জর্ডানের কোনো ইউএস ঘাঁটিকে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এটা কি নার্ভের চাপ বাড়ানোর জন্য বললো, মানে কোথাও কি একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার? কারণ ইরানও খুব ভালো মতন জানেন, মার্কিন সেনা আধিকারিকরা এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছেন, যে আমেরিকা যদি এই যুদ্ধে কোনোভাবে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু ইরানের সুপ্রিম লিডার থেকে শুরু করে ইরানের যে কটা এখনো পর্যন্ত অস্ত্রাগার অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু আর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। কারণ আমরা জানি যে এই গোটা দুনিয়ার মধ্যে যত অস্ত্র ভান্ডার রয়েছে, যার ভান্ডারে যত অস্ত্র রয়েছে, আমেরিকার কাছে তার মধ্যে সব থেকে বেশি অস্ত্র রয়েছে। এটাই তো চিন্তা, যে যদি আমেরিকা জড়িয়ে পড়ে তাহলে বিশ্ব কি দেখতে চলেছে। কারণ ইরানে হামলা চালাতে চূড়ান্ত প্রস্তুতি আমেরিকার, অপেক্ষা শুধু ট্রাম্পের সবুজ সংকেতে। দিয়েগো গার্সিয়া বেসে চরম তৎপরতা মার্কিন বাহিনীর। আমাদের প্রতিনিধি
দীপ এইটাই বলছিলেন। দীপ, একে একে প্রস্তুতি চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছে আমেরিকাও, যেটা তুমিও বলছিলে যে বিশাল অস্ত্রভান্ডার, স্ট্রং অস্ত্রভান্ডার রয়েছে। এখানে ঠিক কি ধরনের প্রস্তুতি আমেরিকা? সব রকম প্রস্তুতি এখনো পর্যন্ত নিয়ে ফেলেছে, তার কিন্তু ইঙ্গিত যবে থেকে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ সংক্রান্ত নানান বিবৃতি দিচ্ছেন তবে থেকে খুব পরিষ্কার হয়ে গেছে। দেখো, ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এখনো পর্যন্ত যতগুলো ইরানকে একেবারে পরিষ্কার করে তিনি একেবারে ভাষায় বলেছেন যে তোমাকে পরমাণু অস্ত্র তুমি কোনোভাবেই তোমার কাছে রাখতে পারো না। G7 বৈঠকেও কিন্তু এই বার্তাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে ইরানকে যে ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র, মানে ইরান যে গবেষণা এখন চালিয়ে যাচ্ছে সেটাকে আর যেন ফার্দার কন্টিনিউ না করে। কারণ ইসরায়েলের অভিযোগ 1 মাস থেকে শুরু করে 1 বছর যে কোনো সময়ের মধ্যে ইরান নাকি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে পারে। এই আশঙ্কাতেই কিন্তু বেছে বেছে ইরানের যে পরমাণু ঘাঁটিগুলো রয়েছে, ইরানের যে সেন্ট্রিফিউজ ফ্যাক্টরিগুলো রয়েছে, ইরানের যত পরমাণু বিজ্ঞানী রয়েছে তাদের শুরু থেকেই, মানে অপারেশন রাইজিং লায়ন যবে থেকে শুরু হয়েছে তবে থেকে নিশানা করা হয়েছে। এখনো পর্যন্ত অন্তত ইরানের 15 জন পারমাণবিক গবেষণা করছেন এমন একদম শীর্ষ বিজ্ঞানী তারা নিকেশ হয়েছেন। এবার কোনোভাবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমেরিকাও যদি সরাসরি এই সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে ইরানের পক্ষে এই যুদ্ধ যার খুব বেশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব হবে না, সেটা কিন্তু স্পষ্ট। আন্তর্জাতিক অন্তত সম্পর্ক বিশেষজ্ঞরা ঠিক এই জায়গাতে যে কি হচ্ছে, কি হতে পারে, কে দুর্বল, কে বেশি শক্তিশালী, এই সমস্ত যাচাইয়ের মধ্যেও যেটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আমরা দিচ্ছি, দিয়েগো গার্সিয়া যেখানে সেনাঘাঁটি রয়েছে, মার্কিন সেনাঘাঁটি, সেখানে চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে। ভারত মহাসাগরের এই দ্বীপ থেকে মধ্যপ্রাচ্যে কার্যত নজরদারি চালায় আমেরিকা, সেখানে চূড়ান্ত তৎপরতা দেখা দিয়েছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।